ওয়েলকাম টু বায়োলজিক ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে কয়েকদিনের মধ্যেই আমাদের একটা স্পেশাল ক্লাস আসতে চলেছে, যেটা হচ্ছে সম্পূর্ণভাবে নিট ছাত্রছাত্রীদের জন্য, যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে, বা যারা নিট দেবে তাদের জন্য একটা স্পেশাল টপিক আমি আজকে তোমাদের শুরু করতে চলেছি, যারা আমি কিছুটা আজকে বলবো। তো সেই টপিকটা হচ্ছে, তোমরাই দেখে নাও, যেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, যে নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে তোমার ক্লাস 11 এর যে বায়োমলিকুলস চ্যাপ্টারটা রয়েছে তার একটা পার্ট। এবং আমি দেখো এখানে রেফারেন্স বলে দিয়েছি, এনসিইআরটি পেজ নাম্বার তোমার ক্লাস 11 এর যদি বই তোমরা ফলো করো তাহলে 149, আর যদি এনসিইআরটি 12 এর যদি বই ফলো করো তাহলে হবে 96। তাহলে এই পেজ নাম্বারগুলো তোমরা এই টপিকটাকে পেয়ে যাবে। তো এই টপিকটা সম্পর্কে বলতে গিয়ে আমরা প্রথমেই বলবো, যেটা হচ্ছে ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ বায়োমলিকুলস। বায়োমলিকুলস এর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ ম্যাক্রোমলিকুলস, মাইক্রোমলিকুলস এগুলো আছে। তো তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা যদি বলা হয়, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কেন ইম্পর্টেন্ট বলছি, যেটা ইম্পর্টেন্ট বলার কারণ কি? তো মোটামুটি তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন খুলে দেখো, যে মোটামুটি দেখবে অ্যাপ্রক্সিমেটলি তোমার 4টে কোশ্চেন এখান থেকে আসে, 4 কোশ্চেন এখান থেকে আসে। তাহলে মার্কসটা কত হলো? তাহলে 4 × 4 = হচ্ছে কি 16 মার্কস। তাহলে 16 মার্কস এখান থেকে আসে। তাহলে টোটাল কোথা থেকে? বায়োমলিকুলস থেকে। মলিকিউলস। তাহলে বায়োমলিকুলস থেকে তুমি 4টে কোশ্চেন পাচ্ছ, যেটা তোমার ওয়েটেজ হচ্ছে 16 মার্কস। এবার এই 4টে কোশ্চেনের মধ্যে, ঠিক আছে, দুটো কোশ্চেন কোথা থেকে আসে? নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড থেকে তোমার কটা কোশ্চেন আসছে? দুটো কোশ্চেন, দ্যাট ইজ 2 × 4, মানে হচ্ছে তোমার কত? 8 মার্কস। তাহলে বুঝতেই পারছো যে একটা চ্যাপ্টারের মধ্যে থেকে 4টে কোশ্চেন আসছে, তার মধ্যে দুটো কোশ্চেন আসছে কোথা থেকে? নিউক্লিক অ্যাসিড থেকে। তাহলে নিউক্লিক অ্যাসিড কি তোমার খুব ইম্পর্টেন্ট জায়গা একটা। তো যাই হোক, আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই করব। কিন্তু নিউক্লিক অ্যাসিড আলোচনা করার আগে যদি আমরা একটু বায়োমলিকুলস নিয়ে একটু আলোচনা করে নিই, ছোট্ট করে যদি একটু বায়োমলিকুলস নিয়ে আলোচনা করে নিই, যে যদি আমরা দেখি যে বায়োমলিকুলস কয় প্রকার ও কি কি। ঠিক আছে, বায়োমলিকুলস, তাহলে দেখো নামের মধ্যে উত্তর আছে। বায়ো মানে হচ্ছে জীব বা লিভিং অর্গানিজম, আর মলিকুলস মানে হচ্ছে কিছু অণু বা কম্পোনেন্ট। তাহলে আমাদের লিভিং অর্গানিজমদের মধ্যে যে সমস্ত কম্পোনেন্ট গুলো আমরা পাচ্ছি সেগুলোকে বলা হচ্ছে বায়োমলিকুলস। এই বায়োমলিকুলসকে যদি ভাগ করি, তাহলে বায়োমলিকুলস হচ্ছে দুই প্রকারের দেখতে পাচ্ছি আমরা। একটা কি? একটা হচ্ছে, দেখো আমি দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ম্যাক্রোমলিকুলস, আচ্ছা মাইক্রোটা আগে লিখি, মাইক্রোমলিকুলস, আর একটা হচ্ছে ম্যাক্রোমলিকুলস। তাহলে মাইক্রোমলিকুলস মানে যেগুলো, কিভাবে বুঝবো যে কোনগুলো মাইক্রোমলিকুলস? তার যদি ক্যারেক্টার আমরা দেখি, সেটা হচ্ছে কি লো মলিকুলার ওয়েট এন্ড সিম্পল স্ট্রাকচার। তাহলে এর ক্যারেক্টার কি বললাম? দুটো জিনিস, একটা হচ্ছে লো মলিকুলার ওয়েট, আর একটা কি সিম্পল স্ট্রাকচার। তাহলে এইগুলোকে বলা হচ্ছে মাইক্রোমলিকুলস। তাহলে মাইক্রোমলিকুলস এর এক্সাম্পলে যদি আমি যাই, তাহলে মাইক্রোমলিকুলস এর এক্সাম্পল আমি বলতে পারি কি সিম্পল সুগার, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। তারপর আর কি বলতে পারি বলো তো? অ্যামাইনো অ্যাসিড ছাড়াও আমি বলতে পারবো জল, মিনারেলস, ওয়াটার মিনারেলস। These are the example of micromolecules. আর ম্যাক্রোমলিকুলস যদি বলি, তাহলে ম্যাক্রোমলিকুলস কি হবে? ঠিক এর অপোজিটটা করে দাও, হাই মলিকিউলার ওয়েট এন্ড সিম্পল ছেলেটা কি হবে? কম্পাউন্ড অর কম্পাউন্ড স্ট্রাকচার। ঠিক আছে, এদের যদি এক্সাম্পল বলি, তাহলে এদের এক্সাম্পলের মধ্যে প্রথমে কি আসবে? আর যেটা আমরা পড়ছি সেটা তো অবশ্যই আসবে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। তাহলে কি কি বললাম? নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। These are the example of macromolecule. তাহলে দেখো মোটামুটি আমরা মাইক্রোমলিকুলস কোনগুলো, ম্যাক্রোমলিকুলস কোনগুলো পেয়ে গেলাম।
তাহলে আমরা এখান থেকে দেখো একটা কোশ্চেনও পেয়ে গেলাম যে নিউক্লিক অ্যাসিড মাইক্রোমলিকিউলস না ম্যাক্রোমলিকিউলস। তাহলে অবভিয়াসলি নিউক্লিক অ্যাসিড তোমার এখানে বলে দেওয়া হয়েছে নিউক্লিক অ্যাসিড হচ্ছে একটা ম্যাক্রোমলিকিউলস, মানে এটা তার কমপ্লেক্স স্ট্রাকচার হবে, তার মলিকুলার ওয়েটটা অনেকটাই বেশি হবে, তো সেই জন্য তোমার ম্যাক্রোমলিকিউলস। এবার যদি আমি নিউক্লিক অ্যাসিডের কিছু ক্যারেক্টারে আসি, যে নিউক্লিক অ্যাসিডে কি, নিউক্লিক অ্যাসিড হচ্ছে দিস আর দ্য মলিকিউলস, ঠিক আছে, দিস আর দ্য মলিকিউলস অফ কি, তোমার বলতেই পারি এটা তোমার পলিনিউক্লিওটাইড, দিস আর দ্য পলিনিউক্লিওটাইড। তাহলে এক নম্বর কি নিউক্লিওটাইডস, তাহলে নিউক্লিক অ্যাসিড আর দ্য পলিনিউক্লিওটাইডস, এবং এদের মধ্যে কে কে থাকে না, এই পলিনিউক্লিওটাইডস এর মধ্যে পলিস্যাকারাইড এবং পলিপেপটাইডস, ঠিক আছে, পলিস্যাকারাইড এবং পলিপেপটাইড দুজন বাইন্ড করে থাকে। তাহলে কে কে থাকে, পলিস্যাকারাইড and polypeptides together bind to form the একটা structural complex polypeptides। সো এটা গেল হচ্ছে পলিনিউক্লিওটাইডস, এবং এদের দুজনের মধ্যে থাকছে হচ্ছে পলিস্যাকারাইড এবং পলিপেপটাইডস, পলিস্যাকারাইড এন্ড পলিপেপটাইডস, এইগুলো দুটো থাকছে। এবার যদি বলি যে এই নিউক্লিক অ্যাসিডের বিল্ডিং ব্লক কে, ঠিক আছে, নিউক্লিওটাইড, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে নিউক্লিওটাইড, CLEOTIDE, নিউক্লিওটাইড ইজ দ্য বিল্ডিং ব্লক, কারণ এই নিউক্লিওটাইড দিয়ে তৈরি হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড। বিল্ডিং ব্লক অফ নিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিক অ্যাসিড ইজ দ্য বিল্ডিং ব্লক অফ নিউক্লিওটাইড ইজ দ্য বিল্ডিং ব্লক অফ নিউক্লিক অ্যাসিড। এবার তাহলে মোটামুটি এইটুকু আমরা জানলাম। এইটুকুর পরে এবার আমরা চলে আসি যে এই নিউক্লিক অ্যাসিড সম্পর্কে তো এইটুকু জানলাম, তারপরে নিউক্লিওটাইড আমরা আস্তে আস্তে আসবো। তো এখান থেকে একটু জেনে নিই যে নিউক্লিক অ্যাসিডটা কি, কে ডিসকভার করেছিলেন, কোথা থেকে এলো, এই বিষয়টা একটু জেনে নিই। তাহলে এর একটা হিস্ট্রি, তাহলে আমরা চলে আসি কোথায়, হিস্ট্রি অফ নিউক্লিক অ্যাসিড। তাহলে মোটামুটি একটা হিস্ট্রিতে ঢুকি, হিস্ট্রি অফ নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড একটু যদি হিস্ট্রিটা একটু দেখে নিই যে কোথায় হয়েছিল, কিভাবে পাওয়া গেছিল, সেটা একটু দেখে নিই। দেখো প্রথমত এটা একটা গল্পের ছলেই বলি, তোমার 1859 ইন দ্য ইয়ার অফ 1869, তাহলে কত সাল, বিফোর 1869, নো আইডিয়া অ্যাবাউট তোমার নিউক্লিক অ্যাসিড। তাহলে বিফোর 1869 সালের আগে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে কারোর কোনো ধারণা ছিল না। তাহলে কখন ধারণা এলো, সেকেন্ড পয়েন্ট, ইন দ্য ইয়ার অফ 1869 একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে জে.এফ মেইস্টার, মেইস্টার প্রথম নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের অ্যাসিডিক কম্পোনেন্ট, ঠিক আছে, যে 1869 সালে জে.এফ মেইস্টার নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের কম্পোনেন্ট, অ্যাসিডিক কম্পোনেন্ট খুঁজে পেয়েছিলেন, যেটা কি না পুঁজ বা পায়ুস, পুঁজের কোষ থেকে নিউক্লিয়াসটাকে ডিফারেন্সিয়েট করার সময়, তাহলে কোথা থেকে পেয়েছিলেন, পায়ুস সেল থেকে নিউক্লিয়াস ডিফারেন্সিয়েট করার সময় বা পুঁজের কোষ থেকে নিউক্লিয়াসটাকে আলাদা করার সময় নিউক্লিয়াসের মধ্যে তিনি একটা আম্লিক একটা কম্পোনেন্ট দেখেছিলেন, সেটাকে তিনি নাম দিয়েছিলেন, সেটা হচ্ছে ফার্স্ট তোমার কি মানে অ্যাটেম্পট, যেটা নিউক্লিক অ্যাসিড, তখন জানা যায়নি, তখন সেটার নাম দিয়েছিলেন নিউক্লিন, NuClein। তাহলে তখন তিনি মেইস্টার এটার নাম দিলেন নিউক্লিক অ্যাসিড নয়, নিউক্লিন। তাহলে তখন নিউক্লিন পাওয়া গেল, মানে কোনো একটা আম্লিক বা অ্যাসিডিক মেটেরিয়াল একটা পাওয়া গেল। তারপরে আফটার ইন দা ইয়ার অফ 1889, ঠিক আছে, 1889 কত সালে, 1889, এই মেইস্টারের স্টুডেন্ট অল্টম্যান, ALTMAN, মেইস্টারের স্টুডেন্ট হচ্ছেন এই অল্টম্যান 1889 সালে তোমার এই মেটেরিয়ালটাকে নাম দিলেন, ঠিক আছে, হি নেমড দ্য নিউক্লিন অ্যাজ, এটাকে কি নামে করলেন, নিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিক অ্যাসিড নামকরণ করলেন।
এবার এরপরেও হচ্ছে যখন 20th সেঞ্চুরি তখনও কিন্তু যে নিউক্লিক অ্যাসিডের কি কি কম্পোনেন্ট সেগুলো কিন্তু জানা যায়নি। তো এরপরে হচ্ছে 20th সেঞ্চুরিতে তোমার 20th সেঞ্চুরিতে সায়েন্টিস্টকে কোসল্যান্ড কি করলেন না নিউক্লিক অ্যাসিডের কম্পোনেন্ট, তাহলে ডিসকভার দ্য কম্পোনেন্ট অফ নিউক্লিক অ্যাসিড, কম্পোনেন্ট অফ নিউক্লিক অ্যাসিডকে ডিসকভার করলেন। তাহলে হি ডিসকভার দ্য কম্পোনেন্ট অফ নিউক্লিক অ্যাসিড ইন 20th সেঞ্চুরি। কে করেছিলেন? কোসল্যান্ড। ঠিক আছে, কোসল্যান্ড, সরি আমি একটু বোধহয় ভুল বললাম, কোসল্যান্ড না, কোসেল করেছিলেন, সরি ফর মিস্টেক। 20th সেঞ্চুরিতে কোসেল এটাকে নিউক্লিক অ্যাসিড ডিসকভার করলেন। এবার তারও অনেক বছর পর যে নিউক্লিক অ্যাসিডের দুটো কম্পোনেন্ট, ঠিক আছে, আফটার এ লং টাইম নিউক্লিক অ্যাসিডের দুটো যে কম্পোনেন্ট বা দু ধরনের নিউক্লিক অ্যাসিড আছে, সেই দু ধরনের নিউক্লিক অ্যাসিডকে ডিসকভার করা হয়েছিল। একটা হচ্ছে তোমার ডিএনএ, ঠিক আছে, আর একটা নিউক্লিক অ্যাসিড হচ্ছে আরএনএ। এগুলো কিন্তু অনেক পরে এগুলোকে ডিসকভার করা হয়েছিল। তাহলে যদি একবার ব্রিফ হিস্ট্রিটা একটু দেখে নিই, সেটা হচ্ছে কি না বিফোর ইন দ্য ইয়ার অফ 1869 নো আইডিয়া অ্যাবাউট নিউক্লিক অ্যাসিড। তাহলে 1869 সালের আগে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে কোনো আইডিয়া মানুষের ছিল না, বা বিজ্ঞানী মহলের কোনো ছিল না। কিন্তু 1869 সালে বিজ্ঞানী মেইস্টার কি করলেন না, মেইস্টার হচ্ছে পুঁজের কোষ থেকে নিউক্লিয়াসকে আলাদা করার সময় তিনি নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের অ্যাসিডিক মেটেরিয়াল বা অ্যাসিডিক কম্পোনেন্ট দেখতে পেলেন, যেটাকে তিনি নাম দিলেন কি নিউক্লিন। তারপরে হচ্ছে 1889 সালে এই মেইস্টারের স্টুডেন্ট অল্টম্যান এটাকে কি করলেন, এই নিউক্লিনটাকে নামকরণটা চেঞ্জ করে করলেন নিউক্লিক অ্যাসিড। এবার তারপরে নিউক্লিক অ্যাসিডের কম্পোনেন্টগুলো ডিসকভার করা হলো কবে? 20th সেঞ্চুরি। ঠিক আছে, 20th সেঞ্চুরি বা বিংশ শতাব্দীতে, যেখানে কি করলেন কোসেল কম্পোনেন্ট অফ নিউক্লিক অ্যাসিডগুলোকে ডিসকভার করলেন। কিন্তু নিউক্লিক অ্যাসিড যে দু ধরনের নিউক্লিক অ্যাসিড আছে ডিএনএ আর এনএ, সেটা আবিষ্কার হয়েছিল তারও অনেক পরে। এটা হচ্ছে টোটাল আমাদের হিস্ট্রি। তো দেখা গেল এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের হিস্ট্রি। এগুলোকে তোমরা অবশ্যই নোট ডাউন করে রেখো, কারণ এগুলো তোমাদের কাজে লাগবে, তোমাদের এগুলো অ্যাসেট হয়ে থাকবে। তো এবার যদি আমরা একটু দেখি মোটামুটি যে নিউক্লিওটাইডস তো আমরা বলেছিলাম, ঠিক আছে, নিউক্লিওটাইডস এর মধ্যে কে কে আছে। আচ্ছা, নিউক্লিওটাইডস এর আগে আমরা এই নিউক্লিক অ্যাসিড দুই ধরনের বললাম, এই নিউক্লিক অ্যাসিড গুলো একটু চলে আসি। তাহলে আমরা যদি দেখি যে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের কে কে আছে, কি কি সেগুলো একটু দেখি। যদিও আমরা অনেকটাই জানি আমরা যে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয়, তবু আমি বলছি, এখানে শর্টে লিখলাম নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড কটা ভাগ? দুটো। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে ডিএনএ, এর নাম আমরা সবাই জানি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে আরএনএ, আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আমি কম্পোনেন্টে পরে আসছি। কোথায় পাওয়া যায় আগে লোকেশনটা দেখে নিই। ডিএনএ কোথায় পাওয়া যায়? মেনলি ডিএনএ পাওয়া যায় হচ্ছে তোমার নিউক্লিয়াসে, মেনলি ইন নিউক্লিয়াস অফ সেল, নিউক্লিয়াস অফ এ সেল আমি লিখছি না। আর এছাড়াও কোথায় পাওয়া যায়? ঠিক আছে, নিউক্লিয়াস ছাড়াও আর কোথায় পাওয়া যাচ্ছে? নিউক্লিয়াস ছাড়াও তুমি পেতে পারো সাইটোপ্লাজমে, সরি নিউক্লিয়াস ছাড়া কিছু কিছু সেল অর্গানালিস আছে, যেগুলো হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। আর কোথায় পাওয়া যাচ্ছে না ক্লোরোপ্লাস্ট, যেটাকে আমরা প্লাস্টিড বলছি, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াতে পাচ্ছ, ক্লোরোপ্লাস্টে পাচ্ছ, বা যেটা তুমি প্লাস্টিডও বলতে পারো, প্লাস্টিডের মধ্যে আমরা পাচ্ছি প্লাস্টিড। এই জন্য এগুলোকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া কি বলা হয় না, যেহেতু এদের এক্সট্রা সার্কুলার ডিএনএ থাকে, তাই এদের বলা হয় কি, এক্সট্রা সার্কুলার মানে অতিরিক্ত ডিএনএ থাকে, তাই এদের বলা হয় অর্ধস্বনির্ভর বা সেমি অটোনমাস অর্গানালিস, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকে। তাহলে এই গেল দুটো। এবং আরেকটা কোশ্চেন বলে দিই, যেখান থেকে এখান থেকে একটা এমসিকিউ তোমরা পাবে, মানে হয়। এবং 2 নম্বর যেটা বলি সেটা হচ্ছে ডিএনএ তোমার ফসফেট থাকে, তাই এটা নেগেটিভলি চার্জ। ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জড, কারণ এর মধ্যে কি থাকে? প্রেজেন্স অফ দ্য ফসফেট থাকার জন্য এরা হচ্ছে নেগেটিভলি চার্জড হয়। তাহলে এটা গেল কি ডিএনএ। এবার যদি আমরা আরএনএ ক্ষেত্রে আসি, ঠিক আছে, আরএনএ ক্ষেত্রে যদি পারে, এটা মোটামুটি তোমার কোথায় পাওয়া যাচ্ছে না, এটা মেনলি তোমার আরএনএটা পাওয়া যায় ইন সাইটোপ্লাজম, মেনলি ইন সাইটোপ্লাজম।
সাইটোপ্লাজম। তবে অনেক ক্ষেত্রে কোথায় পাওয়া যেতে পারে না তোমার নিউক্লিয়াসে পাওয়া যেতে পারে, তবে সেটা খুব কম। নিউক্লিয়াস, ঠিক আছে, মেনলি সাইটোপ্লাজমে পাচ্ছ, তবে কিছু কিছু ক্ষেত্রে নিউক্লিয়াসে পেতে পারো। এবার দেখো এখান থেকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ডিএনএ অ্যাক্টস অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। তাহলে ডিএনএ এর কাজ কি? ডিএনএ অ্যাক্টস অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। ডিএনএ অ্যাক্টস অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল মানে কি, একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে তোমার কি করে, ক্যারেক্টার গুলোকে ট্রান্সফার করে। তবে কিছু কিছু ক্ষেত্রে আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। তাহলে আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করতে পারে, তবে সেটা কি সংখ্যাটা খুবই কম। মেনলি যেটা কাজ করে সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস, ঠিক আছে, তারপর হচ্ছে কোনো কিছু সিগন্যাল ক্যারি করা, বিভিন্ন কাজ। আরএনএ মেনলি কাজ হচ্ছে এইগুলো, তবে জেনেটিক মেটেরিয়াল হিসেবেও কিছু কিছু ক্ষেত্রে কাজ করে। তবে ডিএনএ এর প্রধান কাজ হচ্ছে অ্যাক্টস অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। তাহলে এইগুলো গেল হচ্ছে ডিএনএ এবং আরএনএ সম্পর্কে একটা ছোট্ট ধারণা, যদিও আমরা এগুলো পরে ডিটেলসে আসবো। এবার যদি আমরা এখানে চলে যাই, এখানে বলেছিলাম দেখো যে বিল্ডিং ব্লক অফ নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডের বিল্ডিং ব্লককে এই নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট নিউক্লিক অ্যাসিডের। তাহলে এই নিউক্লিওটাইড কি সেটা আবার আস্তে আস্তে একটু দেখি। তাহলে প্রথমেই চলে আসি নিউক্লিওটাইডে। তাহলে আমি এটা মুছে দিলাম। নিউক্লিওটাইডের মধ্যে কি কি আছে না, নিউক্লিওটাইড মেইনলি তিনটে কম্পোনেন্ট থাকে। নিউক্লিওটাইডের মধ্যে মেইনলি তিনটে কম্পোনেন্ট থাকে। তাহলে কি কি? নিউক্লিওটাইডের মধ্যে কি বললাম? তিনটে কম্পোনেন্ট, 1 2 3। তাহলে কি কি কম্পোনেন্ট থাকে না, এক নম্বর হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। আর কি থাকে? মোনোস্যাকারাইডস। আর কি থাকে? আর থাকে হচ্ছে ফসফরিক অ্যাসিড। সংক্ষেপে এটা আমরা ফসফেটও বলতে পারি, আমরা ফসফেটও বলা হয়, ফসফেট। তাহলে কি কি এই কম্পোনেন্ট থাকলো? হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, মোনোস্যাকারাইড, ফসফরিক অ্যাসিড আর ফসফেট। তোমার এই তিনটে কম্পোনেন্ট থাকে। তাহলে আমি কি বলতে পারি যে a nucleotide has 3 chemically distinct compound. One is a heterocyclic compound, the second is monosaccharide, and the third one is the phosphoric acid. তাহলে তিনটে কেমিক্যালি ডিস্টিংক্ট, একদম সুস্পষ্টভাবে আমরা এই তিনটে জিনিসকে দেখতে পাচ্ছি, হেটেরোসাইক্লিক, মোনোস্যাকারাইড, ফসফরিক অ্যাসিড। এবার যদি আমরা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড গুলোকে দেখি, হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের মধ্যে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের মেনলি তোমার যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস। এই নাইট্রোজেনাস বেস দুই ধরনের হয়, আমরা এক এক করে আলোচনা করি। তাহলে প্রথমে আমরা চলে এলাম কোথায় না, হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের মধ্যে বাকি দুটো আমরা পরপর আস্তে আস্তে আগাবো। এটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড কমপ্লিট হলে তবে মোনোস্যাকারাইড কমপ্লিট হলে ফসফরিক অ্যাসিড ঢুকবো। তাহলে আমি বাকি দুটো মুছে দিই। তাহলে প্রথমেই আমরা চলে এলাম হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের মধ্যে। তাহলে এই হেটেরোসাইক্লিক কম্পাউন্ড মেনলি কি দিয়ে তৈরি করলাম, সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। তাহলে এই নাইট্রোজেনাস বেস আবার কয় ধরনের হয়? নাইট্রোজেনাস বেস আবার দুই ধরনের হয়। নাইট্রোজেনাস বেস তোমার দু ধরনের নাইট্রোজেনাস বেস আমরা পাচ্ছি, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। ঠিক আছে, তাহলে একটা গেল এটা আর একটা হচ্ছে তোমার এটা। তাহলে একটা কি বলছে, একটা বলছে পিউরিনস আর একটা হচ্ছে পিরিমিডিনস। তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে পিউরিনের মধ্যে কে কে আছে, তাহলে পিউরিনের মধ্যে ডিএনএ বা আরএনএ যাই হোক না কেন, দুটো পিউরিন বেস থাকে। একটা হচ্ছে তোমার অ্যাডেনিন, যেটাকে সংক্ষেপে এ দ্বারা ডিনোট করা হয়, আর 2 নম্বর হচ্ছে গুয়ানিন, যেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। আর পিরিমিডিনের মধ্যে যদি যাই, 1 নম্বর হচ্ছে তোমার থাইমিন, এটাকে টি দ্বারা ডিনোট করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে ইউরাসিল, এটাকে তোমার ইউ দ্বারা ডিনোট করা হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে তোমার সাইটোসিন, যেটাকে সি দ্বারা ডিনোট করা হচ্ছে। এবার এখান থেকে দুটো পিউরিন আছে, অ্যাডেনিন, গুয়ানিন, এদের দুজনকে বলা হয় তোমার সাবস্টিটিউটেড
এদেরকে বলা হচ্ছে কি সাবস্টিটিউটেড পিউরিনস। তাহলে এই দুটোকে বলা হচ্ছে তোমার কি সাবস্টিটিউটেড purines. These are the adenine and guanine. These are the two substituted purines. And this one, the rest of the nitrogenous base is substituted. তাহলে এগুলোকে বলা হচ্ছে কি substituted pyrimidines. আছে তাহলে adenine and guanine are the substituted purines and rest substituted pyrimidine, that is the thymine, uracil and cytosine. এবার এখান থেকে যদি আমি মোটামুটি এদের একটা স্ট্রাকচার বলি, ঠিক আছে, প্রত্যেকটা কেমিক্যাল নেম আছে, প্রত্যেকটা স্ট্রাকচার আছে, আমরা নেক্সট ক্লাসে যাব। আমরা যদি পিউরিন এবং পিরিমিডিনের একটা স্ট্রাকচার দেখে নিই তাহলে কিন্তু মোটামুটি আমরা বাকি নাইট্রোজেনাস বেসগুলোর স্ট্রাকচারগুলো আমরা বলতে পারবো। তাহলে আমরা মোটামুটি পিউরিনের স্ট্রাকচার দেখি। তাহলে পিউরিন প্রথমেই বলে দিই একটা ডাবল রিং স্ট্রাকচার। পিউরিন ইজ আ ডাবল রিং স্ট্রাকচার, আর পিরিমিডিন হচ্ছে সিঙ্গেল রিং স্ট্রাকচার। আচ্ছা, ছবিগুলো আমি উপরের দিকে আঁকছি, দুটো ছবি উপর দিকে আঁকছি, পিউরিন এবং পিরিমিডিন। তাহলে এগুলো আমি মুছে দিলাম। এখানে দেখো প্রথমে আসি আমি পিউরিনে এলাম। তাহলে পিউরিনে যদি দেখি CN তাহলে এখান থেকে আমি যদি কার্বনের ভ্যালেন্সি কমপ্লিট করি তাহলে দেখো তিনটে আছে, তার এখানে একটা হাইড্রোজেন আমার দিতে হবে, তিনটে হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন দিতে হবে, তিনটে কমপ্লিট হয়ে গেছে, চারটে কমপ্লিট, এখানে তোমার একটা হাইড্রোজেন দিতে হবে, নাইট্রোজেনের যোজ্যতা কমপ্লিট হলো, একটা হাইড্রোজেন। তাহলে দেখো এটা হচ্ছে কি, এটা একটা রিং, এটা একটা রিং, তাহলে এটা হচ্ছে কি পিউরিন। তাহলে এটা কি বলেছিলাম ডাবল রিং স্ট্রাকচার। দেখো মিলিয়ে নাও, ডাবল রিং স্ট্রাকচার, তাহলে একটা রিং দুটো রিং, তাহলে সিঙ্গেল রিং ডাবল রিং, তাহলে ডাবল রিং স্ট্রাকচার পিউরিন। আর পিরিমিডিন কি বলেছিলাম সিঙ্গেল রিং স্ট্রাকচার। দেখো ছবির সাথে মিলছে কিনা, তাহলে 1 2 3 একটা হাইড্রোজেন দিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, নাইট্রোজেন কমপ্লিট হয়ে গেছে, হাইড্রোজেন একটা, নাইট্রোজেন কমপ্লিট, তাহলে কি সিঙ্গেল রিং, দ্যাট ইজ পিরিমিডিন। দেখো সিঙ্গেল রিং স্ট্রাকচার। তাহলে এবার প্রত্যেকেরই পিউরিনের মধ্যে অ্যাডেনিন গুয়ানিনের নাম পড়বো, থাইমিন সাইটোসিন ইউরাসিলের নাম পড়বো এবং স্ট্রাকচার পড়বো। তাহলে পিউরিন এবং পিরিমিডিনের স্ট্রাকচারটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এই দুটো স্ট্রাকচার যদি তোমাদের মাথায় ঢুকে যায় তাহলে সেখান থেকে আইইউপিএসসি নাম করে এগুলো খুব সহজে আমরা করতে পারবো, ঠিক আছে। তাই পিউরিন এবং পিরিমিডিনের স্ট্রাকচারটা ভালো করে মাথায় ঢোকাও তোমার, তাহলে এগুলো খুব সহজেই আমরা বুঝতে পারবো যে কি কি আছে। তো এখান থেকে গেল, এই হচ্ছে তোমার পিউরিন এবং পিরিমিডিন। এবার এখান থেকে বলে রাখি অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুটোই ডিএনএ এবং আরএনএ দুটোই থাকে, মানে অ্যাডেনিন গুয়ানিন ডিএনএ তে এবং আরএনএ তে দুটোতেই থাকে। তাহলে এটা হচ্ছে কি বোথ ডিএনএ এন্ড আরএনএ দুটোতেই থাকে। কিন্তু এখানে হচ্ছে টুইস্ট আছে, থাইমিন থাকে ডিএনএ তে, ঠিক আছে, সাইটোসিন ডিএনএ আরএনএ দুটোতেই থাকে, কিন্তু ইউরাসিল শুধু থাকে কোথায়, ইউরাসিল থাকে হচ্ছে আরএনএ। তাহলে এখান থেকে কি হলো, পিরিমিডিনের মধ্যে যে কোনো দুটো থাকবে। তাহলে ডিএনএ এর ক্ষেত্রে থাইমিন এবং সাইটোসিন থাকে, আরএনএ এর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে ইউরাসিল এবং সাইটোসিন হচ্ছে কমন। তাহলে থাইমিনের পরিবর্তে ইউরাসিল আরএনএ এর ক্ষেত্রে, আর ডিএনএ এর ক্ষেত্রে থাইমিন ইউরাসিলের পরিবর্তে। তাহলে থাইমিন সাইটোসিন নিয়ে হচ্ছে তোমার ডিএনএ এর পিরিমিডিন বেস, ইউরাসিল এবং সাইটোসিন নিয়ে হচ্ছে আরএনএ এর পিরিমিডিন বেস। এগুলো আমরা পরের ক্লাসে স্ট্রাকচারগুলো যাব। মোটামুটি আমরা এখান থেকে আর বেশি কিছু বাড়াবো না, তবে এটুকু বলে রাখি না, অ্যাডেনিন সবসময় একটা পিউরিন এবং একটা পিরিমিডিন, মানে একটা পিউরিনের সাথে একটা পিরিমিডিনের বন্ডিং হয়। তাহলে ডিএনএ এর ক্ষেত্রে যদি বলি, আচ্ছা আমি এখানে স্পষ্ট করে লিখি, যদি আমি ডিএনএ এর ক্ষেত্রে বলি, ইন কেস অফ ডিএনএ, তাহলে কি হবে, অ্যাডেনিন কোন কোন থাকছে, অ্যাডেনিন গুয়ানিন থাইমিন এবং সাইটোসিন নাইট্রোজেন বেস। তাহলে অ্যাডেনিনের সাথে থাইমিন বন্ড করবে এ ডাবল বন্ড টি এবং জি ট্রিপল বন্ড সি, এবং এই যে বন্ডগুলো, এই বন্ডগুলোকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড মানে সহজেই ব্রেক করতে পারে, তাহলে এটাও কি হাইড্রোজেন বন্ড। আর যদি আরএনএ এর ক্ষেত্রে বলি, তাহলে আরএনএ এর ক্ষেত্রে কে কে থাকে, অ্যাডেনিন গুয়ানিন ইউরাসিল সাইটোসিন। তাহলে অ্যাডেনিনের সাথে থাইমিনের পরিবর্তে রয়ে গেল কে, এ ডাবল বন্ড ইউ জি ট্রিপল বন্ড সি। তাহলে এগুলো সবই হচ্ছে হাইড্রোজেন বন্ড, এইভাবে বন্ডিংটা থাকে। তো এই হচ্ছে তোমার মোটামুটি ডিএনএ এবং আরএনএ সম্পর্কে একটা ধারণা। তো এই স্ট্রাকচারগুলো আমি আস্তে আস্তে বলবো, আমি আস্তে আস্তে ডিটেলসে যাবো একদম, ঠিক আছে। তো তোমরা ফলো করতে থাকো।
এবার আজকের আমার পড়ানোর এই পার্টটা এখানেই কমপ্লিট। এবার আমি যেটা বলেছিলাম তোমাদের আগের দিনের ভিডিওতে ক্লাস 12 এর ছেলেদেরকে, যে তোমাদের এইচএফসি জোনটা নতুন রূপে আসতে চলেছে, যেটা স্পেশালি ফর নিট, স্পেশালি ফর নিট। তো আমাদের ফার্স্ট পার্টটা ছিল যেটা, সেটা হচ্ছে তোমাদের ক্লাসটা গেল বা থিওরিটিক্যাল পার্টটা গেল। এবার হচ্ছে তোমাদের নিটের জন্য যে কোশ্চেন গুলো আছে বা যে কোশ্চেন গুলো বিগত বছরে এসেছে তাদের একটা সামারাইজড আমরা করে নিই। তো এইচএফসি জোনে আমরা যাই, তো এইচএফসি জোনের মধ্যে কি চমক আছে দেখো, সেটা দেখতে হবে। এর মধ্যেও আবার চমক আছে, তো চলো আমরা চমকটা একটু দেখে নিই। ওকে, তাহলে দেখো আমরা এইচএফসি জোনে চলে এসেছি, এবং আমি তোমাদের আগেও বলেছিলাম যে এইচএফসি জোনটা একটু তোমাদের কাছে নতুন ভাবে আসবে, এবং যেটা তোমাদের এইচএফসি আছে এবং ফর নিট ওরিয়েন্টেড কোশ্চেন সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো চেঞ্জ নেই। তাহলে এই এইচএফসি জোনের মধ্যে দেখো, যেহেতু আমরা স্পেশালি ফর নিট তার টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো সেখানে এইচএফসি জোনটার মধ্যে তোমার দুটো সেগমেন্ট আছে। দেখো, একটা কি দেয়া আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে তোমার আগের বছরগুলো বা বিগত বছরগুলোয় কি কি কোশ্চেন পড়েছে তার একটা স্যাম্পল কোশ্চেন আমি দিয়েছি। এবং আরেকটা টপিক যেটা দেখতে পাচ্ছ দেখো, স্যাম্পল কোশ্চেন, মানে এটা হচ্ছে তোমার কি না, এই স্যাম্পল কোশ্চেন মানে যেগুলো আসার সম্ভাবনা আছে বা সম্ভাব্য যে কোশ্চেনগুলো। তাহলে দুটো, একটা কি পেলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো আজ তো 20 সাল, তো এই সময় যে 20 সালের আগে মানে 19 থেকে তার বিগত বছরগুলো কোন কোন কোশ্চেনগুলো এসেছে তারপর একটা স্যাম্পল আমি দেখিয়েছি। আর আরেকটা যেটা সেগমেন্ট সেটা ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন ফর নেক্সট ইয়ার। তো পরবর্তী পর্যায়ে কি কি পড়তে পারে বা কি কি কোশ্চেন আসতে পারে, কি রকম, তার কয়েকটা আমি সেখানে স্যাম্পল কোশ্চেন দিয়েছি। তো দেখো, আমরা স্যাম্পল প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে চলে আসি। প্রিভিয়াস ইয়ারে কি কি পড়েছে দেখো। প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ অর্গানালিস ডাজ নট কন্টেন ডিএনএ। তাহলে দেখো বলছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ অর্গানালিস ডাজ নট কন্টেন ডিএনএ। এখানে দেখো দুটো করে সেল অর্গানালিস দেওয়া রয়েছে, তাদের তোমার দুটো করে পেয়ার দেওয়া রয়েছে, মানে কোষ অঙ্গাণুগুলো দেওয়া রয়েছে। কোনটার মধ্যে বা কোন পেয়ারটার মধ্যে তোমার ডিএনএ থাকে না। তাহলে প্রথমেই দেখো আমরা পড়ে এসেছিলাম কি কি বলতো, যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে। দেখো, মনে করে দেখো, আমরা কিছুক্ষণ আগেই পড়েছি যে তিনটে সেল অর্গানেলস, একটা হচ্ছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, তাদের মধ্যে কিন্তু ডিএনএ থাকে। তাহলে এখানে প্রথম অপশনটা চলে এসেছে মাইটোকন্ড্রিয়া এন্ড লাইসোজোম। তাহলে মাইটোকন্ড্রিয়া থাকে কিন্তু লাইসোজোমে থাকে না, তাহলে এটা হবে না। ক্লোরোপ্লাস্ট এন্ড ভ্যাকুয়াল, ক্লোরোপ্লাস্টে থাকে কিন্তু ভ্যাকুয়ালে থাকে না। লাইসোজোম এন্ড ভ্যাকুয়াল, লাইসোজোম এন্ড ভ্যাকুয়াল, তাহলে লাইসোজোমও থাকে না, ভ্যাকুয়ালও থাকে না। নিউক্লিয়ার এনভেলপ এবং মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়ার এনভেলপে থাকে না, তাহলে মাইটোকন্ড্রিয়ায় থাকে। তাহলে প্রত্যেকটায় দেখো, প্রত্যেকটায় যেগুলোয় থাকে না সেগুলো আমি বলছি। তাহলে যেহেতু আমাদের দিয়েছি কি ডাজ নট কন্টেন, তাহলে লাইসোজোমে থাকে না, ভ্যাকুয়ালে থাকে না, লাইসোজোম এবং ভ্যাকুয়াল এদের থাকে না, নিউক্লিয়ার এনভেলপে থাকে না। তাহলে দেখো প্রত্যেকের একটা করে আছে, কিন্তু একমাত্র তোমার দেখো অপশন 3 লাইসোজোম এবং ভ্যাকুয়াল, তাহলে এটা হবে কি অ্যান্সার। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সার তাহলে পাশে লিখে দিই অপশন, অ্যান্সার হচ্ছে তোমার অপশন 3, অপশন 3 হচ্ছে তোমার অ্যান্সার। ব্যাস হয়ে গেল। তাহলে এটা কত পড়েছে সালটা দেখে নাও, নিট 2019, ঠিক আছে, 2019 সালে মানে আগের বছরই পড়েছে। তাহলে বুঝতে পারছো, দেখো আমি যেটুকু পড়িয়েছি তার মধ্যে দেখো একটা কোশ্চেন অলরেডি চলে এলো। এবং আমি আগেও বলেছিলাম যে বায়োমলিকুলস চ্যাপ্টার থেকে চারটে কোশ্চেন পড়ে, তার মধ্যে ডিএনএ আর বা নিউক্লিক অ্যাসিড থেকে দুটো আছে। দেখো পরপর দুটো নিউক্লিক অ্যাসিড থেকে এসেছে, এবং কোথা থেকে এসেছে, যেটুকু আমরা পড়েছি গতকাল, যে ছোট্ট টপিকটুকু পড়েছি তার মধ্যে থেকে। তাহলে সেকেন্ড কোশ্চেন দেখো, যেটা 19 এ এসেছিল কি, পিউরিনস ফাউন্ড বোথ ইন ডিএনএ এন্ড আরএনএ। তাহলে পিউরিন বেস গুলো কোনগুলো, কে না, যেগুলো ডিএনএ এবং আরএনএ দুটোই থাকে। তাহলে পিউরিন বেস আমরা পড়েছি, পিউরিন বেস কি অ্যাডেনিন, গুয়ানিন, পিউরিন, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে পিরিমিডিন। তাহলে অ্যাডেনিন এবং গুয়ানিন কোনগুলো দেখো, অ্যাডেনিন, থাইমিন। তাহলে অ্যাডেনিন হচ্ছে তোমার কি পিউরিন বেস, তাহলে অ্যাডেনিন পিউরিন, বাট এটা কি পিরিমিডিন, পিওআই, আমি ছোট স্মল দিয়ে পিউরিন, পিইউ আর পিওআই। তাহলে এখানে কি অ্যাডেনিন হচ্ছে পিউরিন, গুয়ানিন হচ্ছে পিউরিন। তাহলে আমি উত্তর পেয়ে গেছি। বাকিগুলো দেখিনি একবার। গুয়ানিন হচ্ছে তোমার গুয়ানিন পিউরিন, বাট সাইটোসিন হচ্ছে পিরিমিডিন। সাইটোসিন আবার কি পিরিমিডিন, আর থাইমিন হচ্ছে পিরিমিডিন। তাহলে দেখো এখানে উত্তর কি হলো না, পিউরিনস। তোমাকে চেয়েছে কি পিউরিন, তাহলে পিউরিনস মানে অ্যাডেনিন ও পিউরিন, গুয়ানিন ও পিউরিন, তাহলে অ্যান্সার 2।
পাশে লিখে দিলাম অ্যান্সার অপশন 2। দেখো 2019, তাহলে 19-এ দেখো যেটুকু আমি আজকেই পড়ালাম সেইটুকু টপিকের মধ্যে থেকেই দেখো কি এসছে, 19-এ দুটো কোশ্চেন অলরেডি চলে এসছে, মানে জলের মতো সোজা, মানে 8 নাম্বার তোমার হাতের মুঠোয়। তাহলে 4 4 8 তোমার হাতের মুঠোয়, বেশি পড়তে হলো না, বেশি খাটতে হলো না, যেটুকু পড়লে তার মধ্যে থেকে দেখো কোশ্চেন চলে এসছে। আর একটু পিছিয়ে যাই, কোশ্চেন নাম্বার 3 কি আছে, ডিএনএ ফ্র্যাগমেন্টস আর, তাহলে ডিএনএ ফ্র্যাগমেন্ট মানে ডিএনএ খণ্ডগুলো কি বলছে, নেগেটিভলি চার্জড, তাই তো, নেগেটিভলি চার্জড, পজিটিভলি সরি নিউট্রাল 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন বলছে পজিটিভলি চার্জড, আর 4 নম্বর অপশন বলছে আইদার পজিটিভলি অর নেগেটিভলি চার্জড। তাহলে পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে ডিপেন্ডিং অন দেয়ার সাইজ, তাদের সাইজের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা আগের দিনই পড়েছিলাম ডিএনএ ফসফেট থাকার জন্য সেটা কি হয়, অলওয়েজ নেগেটিভলি চার্জ, তাই তো, তাহলে অলওয়েজ নেগেটিভলি চার্জ দেখো পেয়ে গেলে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন 1-এরটা। কত সালে পড়েছিল, 17, ঠিক আছে, 2 বছর আগে। দেখো কত সোজা সোজা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4 কি আছে, এ নিউক্লিওটাইড ইজ ফর্মড অফ, তাহলে একটা নিউক্লিওটাইড ইজ ফর্মড অফ মানে নিউক্লিওটাইড তৈরি হয় কি কি দিয়ে, পিউরিন, পিরিমিডিন এন্ড ফসফেট। তাহলে এটা নিশ্চয়ই ঠিক নয়, দেখি বুঝতে পারছো। তারপরে কি আছে, পিউরিন, সুগার এন্ড ফসফেট, তাহলে এটাও ঠিক নয়। 3 নম্বর কি বলছে, নাইট্রোজেন বেস, সুগার এন্ড ফসফেট, তাহলে এটা ঠিকই বলেছে। আর পরেরটা দেখে নাও, পিরিমিডিন, সুগার এন্ড ফসফেট হয় না, কারণ কি থাকে, একটা নাইট্রোজেন বেস থাকে, এই সরি দুটি নাইট্রোজেন বেস থাকে, একটা পিউরিন একটা পিরিমিডিন, একটা পেন্টোজ সুগার থাকে এবং ফসফরিক অ্যাসিড বা ফসফেট থাকে। তাহলে উত্তর হবে 3-এরটা। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার অপশন 3। কত সালে পড়েছিল, যেহেতু 2013 আগে নিট ছিল না, তো সে শুধুমাত্র সালটা লিখেছে 91 এবং 2005, ঠিক আছে। দেখো এগুলো সব সালের কোশ্চেন এবং কোথা থেকে আসছে, যেগুলো আমরা পড়েছি, ঠিক আছে, সেখান থেকে আসছে। তারপরেও দেখো আরো কোশ্চেন এসছে কত, সেগুলো আমি স্যাম্পল কোশ্চেনের মধ্যে রেখেছি, ঠিক আছে, সেগুলো আমি স্যাম্পল কোশ্চেনের মধ্যে রেখেছি। দেখো বলছি স্যাম্পল কোশ্চেন কি কি, ইন আরএনএ থাইমিন ইজ রিপ্লেসড বাই, তাহলে ইন আরএনএ থাইমিন ইজ রিপ্লেসড বাই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। কবে পড়েছে, 91 আর 92, পরপর 2 বছর পড়েছে একই কোশ্চেন। এগুলো স্যাম্পল কোশ্চেন, এগুলোর উত্তর আমি দেবো না। স্যাম্পল কোশ্চেনের উত্তরগুলো, ঠিক আছে, তোমরা আমাকে জানাবে, স্যাম্পল কোশ্চেনের উত্তর আমি দেব না। কোশ্চেন নাম্বার 2, ডিএনএ ইজ কম্পোজড অফ রিপিটিং ইউনিটস অফ রাইবোনিউক্লিওসাইড, ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড, রাইবোনিউক্লিওটাইড এন্ড ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস। কত পড়েছিল, 91, 91তে পড়েছিল এই কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 3, হুইচ ইজ ডিস্ট্রিবিউটেড মোর ওয়াইডলি ইন এ সেল, তাহলে হুইচ ইজ ডিস্ট্রিবিউটেড মোর ওয়াইডলি ইন এ সেল, ডিএনএ, আরএনএ, ক্লোরোপ্লাস্ট এন্ড সেরোজোম। 92 এতে পড়েছিল। এই 3টে স্যাম্পল কোশ্চেনের উত্তর আমি দেব না। এই 3টে কোশ্চেনের উত্তর তোমরা পাবে হচ্ছে নেক্সট নিটের জন্য যে ভিডিওটা আসবে, ঠিক আছে, সেই ভিডিওর মধ্যে তোমরা এই 3টে কোশ্চেনের উত্তর তোমরা পাবে। এবং তার আগে তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানাতে পারো বা পার্সোনালি হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। তো এই ছিল আজকের টপিক আমাদের, যেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আমি নিউক্লিক অ্যাসিডের সবগুলো আলোচনা করবো বলেছি। আমি 2 প্রকার নিউক্লিক অ্যাসিড বলেছি, নিউক্লিক অ্যাসিডের হিস্ট্রি বলেছি, কিভাবে নামটা এলো, নিউক্লিন কিভাবে কে নামকরণ করলো, ঠিক আছে, কে নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করলো, তাহলে ডিএনএ দিয়ে শুরু করে নিউক্লিওটাইড, ঠিক আছে, পলিরাইবোনিউক্লিওটাইড ইত্যাদি করে আমি চলে এসেছিলাম আপ টু নাইট্রোজেন বেস পর্যন্ত। তাহলে নিউক্লিওটাইডের 3টে ছিল পার্ট, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, একটা হচ্ছে তোমার সুগার আর একটা হচ্ছে তোমার ফসফেট। তাহলে আমরা আজকের ভিডিওতে যেটা ঢুকলাম সেটা হচ্ছে বা যেটুকু পড়লাম সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেস গুলো কত ধরনের হয়, পিউরিন এবং পিরিমিডিন। পিউরিনের স্ট্রাকচার বলেছি, পিরিমিডিনের স্ট্রাকচার বলেছি, এবং কোনগুলো পিউরিন বেস কোনগুলো পিরিমিডিন বেস এগুলো বলেছি। এবার এইগুলোর আস্তে আস্তে আমরা কি বললাম, যে কিছুক্ষণ আগে আমি বলে এলাম যে এইগুলো স্ট্রাকচার গুলো মানে পিউরিন এবং পিরিমিডিনের অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এদের কেমিক্যাল নেম এবং এদের স্ট্রাকচার দিয়ে শুরু করে আস্তে আস্তে আমরা সুগার এবং ফসফেটে যাব। তো দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।